ইম্পর্টেন্ট ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে এই মুহূর্তে হচ্ছে যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত যাওয়া নিয়ে। রিটার্ন মানে শেখ হাসিনার ফেরত যাওয়া এবং তার সঙ্গে যে লিগ্যাল ইস্যুস গুলো জড়িত আছে, সেন্টেন্সিং গুলোর, সেগুলোকে নিয়ে ডিসকাশনের মাধ্যমে একটা পার্টিকুলার জায়গায় আসা, যাতে কি সেটা আরো বেশি রিয়ালিস্টিক হয়। আমি যদি আরেকটু সরাসরি আপনাকে প্রশ্ন করি, আপনি যে যে পত্রিকায় লেখেন, নর্থ ইস্ট নিউজে আজকে বুধবার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেটা মন্তব্য প্রতিবেদন হোক বা রিপোর্টিং হোক, যাই হোক না কেন, যে শেখ হাসিনার যে দণ্ডাদেশ সেটি স্থগিত হতে পারে। মানে আপনি ঠিক সেটাই কি মেন করতে চাচ্ছেন যে এই অ্যাবসলিউটলি আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক চন্দন নন্দী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন কি ধরনের বিষয় আপনার কাছে জানতে চাই। তারপরে যদি একটু ভূমিকাতে বলতে হয়, পরপর বেশ কয়েকদিন আমরা যদি সার্জিও গোরের সফর থেকে শুরু করি বাংলাদেশে, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের বিশেষ দূত, তিনি সফর করে গেলেন। তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করলেন, বাংলাদেশে ভারতের হাই কমিশনের সঙ্গে। এরপর দীনেশ ত্রিবেদীর যে বৈঠক আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে, তিনি ছুটে চলে গেলেন দিল্লিতে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি একান্তে বৈঠক করলেন। এর আগেও তিনি দিল্লিতে গেছেন সার্জিও গোরের সাথে বৈঠকের পরপরই। মেসেজটা আসলে কি? এবং আপনি নর্থ ইস্ট নিউজে নানান ধরনের ইনফরমেশন দিচ্ছেন, সেগুলোর বাইরে আর কি ধরনের মেসেজ আপনার কাছে আছে? দিল্লিতে ঠিক কি ধরনের বৈঠক করলেন বাংলাদেশ ইস্যুতে দীনেশ ত্রিবেদী? পান্না ভাই, থ্যাংক ইউ আপনার অনুষ্ঠানে ডাকার জন্য। আমার মনে হয় যে ডিটেলস এখনো কেউই জানে না, কিন্তু যে ডিটেলস গুলো বেরিয়েছে, যতটুকু বেরিয়েছে, সেগুলো কিন্তু ভারত সরকারের থেকে কেউ ডিসপিউটও করছে না। সার্জিও গরের আসার আগে কিন্তু কোনো ধরনের উচ্চবাচ্য হয়নি, উনি মানে ভারতের তরফ থেকে সার্টেনলি, আর সেটা করতেও পারে না, কেন কিনা উনি হচ্ছেন মার্কিনী অ্যাম্বাসেডর এখানে, আর স্পেশাল অনবয় ফর সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া। তো যাই হোক, উনি যখন গেলেন ঢাকায়, তখন থেকেই কিন্তু যে ধরনের মিটিংস গুলো হয়েছে, তার থেকেই কিন্তু অনেকটা আন্দাজ করা যাচ্ছিল ভালোভাবেই যে এটা শেখ হাসিনার ফেরত যাওয়া নিয়ে সঙ্গে বৈঠকের সঙ্গে একটা সম্পর্ক আছে আর কি। যখন এই যে ভারতের তরফ থেকে যে গোয়েন্দা সংস্থার যে 4জন অফিসিয়ালস বাংলাদেশ গেলেন, এটা কোয়েনসাইড করলো একটা খুবই ইম্পর্টেন্ট সময়, যখন চর্চায় এলো যে তারেক রহমান সাহেব তাহলে কবে আসবেন ভারতে। কেন কিনা ওনাকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনভাইট করেছিলেন বিমস্টেকের মিটিং এ আসতে, এবং তার সঙ্গে ব্রিক্স এর সঙ্গে মিটিং এর জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো সেটা আমরা জানতে পারলাম ওদিন ওনার দপ্তর থেকে, বা তার দুদিন আগের থেকেই বলে দেওয়া হচ্ছিল, কিছু স্টোরিজ বেরিয়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে উনি যাবেন না বাংলাদেশ, দিল্লিতে। তো এটা তো একটা আনডিপ্লোম্যাটিক মুভ হতো বাংলাদেশের তরফ থেকে। তারপরে যেটা আমরা এক্সামিন করতে শুরু করলাম যে এটার কারণ কি হতে পারে এবং তার পিছনে আসল স্টোরি কি আছে, তাতে জানা গেল, আর সেটা আমি লিখলামও গতকাল, যে উনি হয়তো এখন একটা এক্সক্লুসিভ মিটিং চান নরেন্দ্র মোদীর সঙ্গে, ওয়ান অন ওয়ান। আর তার জন্য উনি রাজি আছেন ওনার ভিজিটটাকে অ্যাডভান্স করতে। যেটা হচ্ছে, সেটা উনি ওয়েট করছেন যে বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা হয়ে যেতে, আর তার সঙ্গে খুব শীঘ্রই তারপরে একটা ক্যাবিনেট রিশাফল হতে চলেছে। এই দুটো কাজ দরকারি, খুবই ইম্পর্টেন্ট কাজ সেরেই কিন্তু উনি অগস্ট মাসে আসার চেষ্টা করছেন দিল্লিতে। এই ওয়ান অন ওয়ান মিটিংটা পেছনে উনি একটা লেজিটিমেসি চান ফ্রম দি পলিটিক্যাল এক্সিকিউটিভ,
ভারতের। হুম হুম। আর তার বিনিময় আর কি মানে ডিপ্লোমেসি, দুটো স্টেটের মধ্যে আলাপ আলোচনা, সেগুলো কিন্তু নির্ভর করে অনেকটাই গিভ অ্যান্ড টেকের ওপরে। তো এতে কিন্তু আপনাদের হয়তো সবার নোটিস করে থাকবেন যে যে এই যে 4 মেম্বার যে গোয়েন্দা সংস্থা থেকে ভারত থেকেও গেল, সেটা এমনি হয় না আর কি। হ্যাঁ, বলা হয়েছে ডিজিএফআই এর ইনভিটেশনে গিয়েছে, সেটা একটা কাভার স্টোরি হতে পারে, বাট তার পেছনে নিশ্চয়ই একটা আগের থেকেই এক ধরনের অঘোষিত এক ধরনের মানে কার্যকলাপ চলছিল আর কি, যে কিভাবে এই এরা আসবে এইখানে, আর কেনই বা আসবে। তারপরে যেটা আমরা বুঝতে পারলাম বাংলাদেশের গড়ের সঙ্গে। বাংলাদেশের বাংলাদেশের ডিজিএফআই এর চিফও তো, তিনি তো সম্ভবত দুই মাস আগে গেলেন ভারত সফরে, এবং সেখানে মার্চ মাসে, উনি মার্চ মাসে এসেছিলেন। তখন উনি একটা খুবই স্পেসিফিক কাজ নিয়ে এসেছিলেন। হ্যাঁ, সেটা হচ্ছে হাদি হত্যার যে যারা অভিযুক্ত আর কি, অ্যাকিউজ, তাদের হুম, হুম। ব্যাপারটা নিয়ে আর কি করা হলো আর কি। তারপর পরেই আমরা দেখলাম কিন্তু যে যারা অভিযুক্ত কলকাতায় আছে, তাদের বারাসাত কোর্টে তাদের প্রডিউস করা হয়েছিল। তাদের একটা দীর্ঘদিন তাতে বোঝা যাচ্ছিল আর কি যে খুব শিগগিরই তারা বাংলাদেশে যেতে পারবে না, কেন কিনা একটা লিগ্যাল প্রসেস আছে। কিন্তু তার বদলে যে এরা গেছে বা সেইটা আচ্ছা রিটার্ন করতে গেছে, সেটা অত তাড়াতাড়ি প্ল্যান হয়নি। আমার মনে হচ্ছে যে এই প্ল্যানটা অনেক পরের দিকে হয়েছে, যখন আচ্ছা। বাংলাদেশে এই কোরাস একটা ভয়েসেস শুরু হলো শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে। তো ও, ও, আমার মনে হয় এই 4 জন যারা গেছে তারা ওখানে গিয়ে একটা প্ল্যান অফ অ্যাকশন নানান লেভেলে ডিসকাস করে এসছে। এই প্ল্যান অফ অ্যাকশনটা সার্টেনলি, এর মধ্যে তো আর কারোর কোনো সন্দেহ থাকা উচিত না যে শেখ হাসিনার ফেরত যাওয়াটা নিয়েই এই জায়গাটা, এই সফরটা আর কি। তো না, এখন আমার প্রশ্ন হচ্ছে, চন্দ্রনন্দ, আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে, আবেদন জানানো হচ্ছে, এবং বাংলাদেশ গভর্নমেন্টের যেই এখনো পর্যন্ত তাদের যেই মনোভাব, তাদের যে মানসিকতা, তাতে মনে হচ্ছে যে তারা ওই প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে চায়, এবং ওই জায়গাতেই অনর আছে। যদি অনর থেকেই থাকে, তাহলে রয়ের চিফ, খোদ রয়ের চিফ সহ আরো 3 সদস্য, তারা তো আর এমনি এমনি হঠাৎ করে এসে শেখ হাসিনা ইস্যুতে সেটাই কথা বলবেন না। সেটাই সেটা রাইট, সেটাই আমি বলবার চেষ্টা করছি। দেখো, হুম, আহ একটা সরকারের একটা সার্টেন পজিশনটা কিন্তু নেওয়ার পেছনে কারণ থাকে, সেটা ডোমেস্টিক পলিটিক্স এর সঙ্গে যুক্ত। তারা কি হুম, হুম। চাইবে যে এই জিনিসগুলো একেবারে তাদের টোন ডাউন করে তারা বলুক? তো কিন্তু তলে তলে কিন্তু ও, 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 অনেক কিছু ঘটছিল, যার প্রাইম এক্সাম্পল হলো এই যে 4 জন গোয়েন্দা অফিসিয়ালস যারা গেলেন বাংলাদেশে। হুম, হুম। এটা তো নিশ্চয়ই যদি এটা শেখ হাসিনার ফেরত যাওয়া নিয়েই হয়ে থাকে, তার সঙ্গে তো একটা কন্ট্রাডিক্টরি ইয়ে হয়ে যাচ্ছে না? তাহলে কেন অ্যালাউ করছো এদের আসতে? হুম, যদি হুম, হুম। বাংলাদেশ সরকার এত ফার্মলি চায় যে শেখ হাসিনা আসবে, সে এখানে এসে তাকে যে সেন্টেন্স করা হয়েছে সেই সেন্টেন্স উনি সার্ভ করবেন বাংলাদেশে, তাহলে তো এই কথাগুলো আরো বেশি ভাবে আসতো। তো হয়তো সেটা সার্ভ করবে, বাট উই ডু নট নো কি ফর্মে সেটা হবে। কেননা ওনার সঙ্গে কিন্তু সিকিউরিটির অনেক কিছু জড়িত আছে। ওনার সিকিউরিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্যই কিন্তু এই 4 জন সিনিয়র অফিসিয়াল একটা সংস্থার প্রধান সঙ্গে এসছে, এটা চারটেখানি কথা না আর কি। তার মানে এটার পিছনে তার নিশ্চয়ই মানে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে ভারত। আপনি মোটামুটি নিশ্চিত যে শেখ হাসিনা ইস্যুতেই রয়ের প্রধান সহ আর বাকি 3 সদস্য এসেছেন তার সিকিউরিটি বিষয়ে, মোস্ট মানে সার্টেনলি, মোস্ট সার্টেনলি। আর তার পোস্ট। সঙ্গে আরো আর তার সঙ্গে আরো হয়তো ইম্পর্টেন্ট লিগ্যাল ইস্যু। সেই লিগ্যাল না, ইস্যুস গুলো অনেক বেশি ডেলিকেট আমার মনে হয়। এখন এখানে দুটো বিষয় আছে। শেখ হাসিনা ইস্যুতেও যদি হয়ে থাকে, দুটো বিষয় আছে। একটা হচ্ছে শেখ হাসিনা নিজে যে ঘোষণা দিয়েছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন, সে সেই
বা বা মানে সেই পথে মানে তিনি নিজের ঘোষণা অনুযায়ী যদি ফিরে আসেন, সেদিক থেকে একটা সিকিউরিটি বিষয় আছে। আর একটা হচ্ছে, যদি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে হস্তান্তর করে বাংলাদেশ সরকারের কাছে, সেক্ষেত্রেও সিকিউরিটির বিষয় আছে। এখন আসলে তারা এসেছিলেন কোন ইস্যুতে, কোনটাকে সামনে রেখে? মানে শেখ হাসিনার ঘোষণা আ- অনুযায়ী আ- ফেরত দিতে? আমার মনে হয় ওনার সিকিউরিটিটা ইম্পর্টেন্ট ছিল। তার সঙ্গে দ্যাট ইজ পার্ট এ। পার্ট বি হচ্ছে যে আহ, ওখানে আহ, অনেক ফোর্সেস আছে বাংলাদেশে যারা অনেক ধরনের প্রবলেমস ক্রিয়েট করতে পারে, সিকিউরিটি রিলেটেড প্রবলেমস। সেটা নিয়ে প্রাইম চিন্তা। তার সঙ্গে হলো হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে, ওনার এগেনস্টে যে, ওনাকে যেই চার্জেস এর মাধ্যমে যে সেন্টেন্সিং গুলো হয়েছে, আমরা জানি যে এই যে আইসিটি বাংলাদেশে, এই আইসিটিটা একটা ডিসক্রেডিটেড ফোরাম। এটা একটা জুডিশিয়াল প্রসেস, হুম। ডিউ প্রসেস অফ ল যে ফলো করেছে তা না। আমরা দেখছি তারা কোয়েশ্চেনেবল উইটনেসেস নিয়ে এসে তাদের তরফ থেকে তাদের দিয়ে বলিয়ে নিয়েছে, যার বেসিসে তারা একটা, এটা কি কোনো আইন যে এখানকার চারজন যে গোয়েন্দা অফিসিয়ালস ঢাকায় গিয়েছিল, তারা গিয়েছিল আহ, নানান লেভেলে কথা বলতে, বাট প্রাইমারিলি এইমড অ্যাট রিটার্ন, মানে শেখ হাসিনার ফেরত যাওয়া, এবং তার সঙ্গে যে লিগ্যাল ইস্যুস গুলো জড়িত আছে সেন্টেন্সিং গুলোর, সেগুলোকে নিয়ে ডিসকাশনের মাধ্যমে একটা পার্টিকুলার জায়গায় আসা, যাতে কি সেটা মানে আরো বেশি রিয়ালিস্টিক হয়। আমি যদি ভুল না বুঝে থাকি, আপনার বক্তব্যগুলোকে যদি সঠিকভাবে উপলব্ধি করতে পারি, তাহলে আপনি বলতে চাইছেন শুধু শেখ হাসিনার রিটার্ন করার বিষয় নয়, সে যে প্রক্রিয়াতেই হোক, শুধু শেখ হাসিনার রিটার্ন করার বিষয় নয়, এক্ষেত্রে তার বিরুদ্ধে যে বিচারের রায় হয়েছে বা যে প্রক্রিয়ায় বিচার চলছে, এগুলো এইসব আলাপ আলোচনার মধ্যে ইনভলভ করা হচ্ছে। নিশ্চয়ই, মানে আমি বললাম তো সেটা, যে সেন্টেন্সিংটা কি বেসড অন দ্য ট্রু স্পিরিট অফ ল অর জাস্টিস, না, সেটা ঠিক আছে, আমি বারবার বলছি এটা নিয়ে অবশ্যই বিতর্ক ইনস্টিটিউশনাল। আছে, এবং এটা আন্তর্জাতিক অঙ্গনেও বিতর্ক তৈরি হয়েছে। অ্যামনেস্টি রাইট। ইন্টারন্যাশনাল থেকে শুরু করে হিউম্যান রাইটস ওয়াচ, তারা ওই এই সব নিয়ে নানান ধরনের প্রশ্ন অ্যারাইজ করেছে। কিন্তু আমি বলতে রাইট। চাচ্ছি, ভারত ইস্যুতে ভারতে মানে গোয়েন্দারা এখানে আসা বা দীনেশ ত্রিবেদীর বিভিন্ন পর্যায়ে বৈঠক, মানে এর মধ্যে আমি যদি সরাসরি আরেকটু সরাসরি আপনাকে প্রশ্ন করি, আপনাদের, আপনি যে যে পত্রিকায় লেখেন, নর্থ ইস্ট নিউজে আজকে বুধবার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেটা মন্তব্য প্রতিবেদন হোক বা রিপোর্টিং হোক, যাই হোক না কেন, যে শেখ হাসিনার যে দণ্ডাদেশ সেটি স্থগিত হতে পারে। মানে আপনি ঠিক সেটাই কি মেন করতে চাচ্ছেন, যে এই প্রক্রিয়াগুলো চলছে? অ্যাবসলিউটলি। অ্যাবসলিউটলি। একটু ভেঙে বলবেন কি? আমি তো এটা এতক্ষণে তাই বোঝাবার চেষ্টা করছিলাম যে এগুলোও তো কনভারসেশনের ডিসকাশনের মধ্যে এসছে। এবং তাহলে আলোচনাটা কোথায় গিয়ে থেমেছে আপনি আমাদেরকে জানাবেন, যে আসলে আহ দণ্ডাদেশ স্থগিত হতে পারে? আই ওয়ন্ট বি সারপ্রাইজড ইউ যে উইল বি এটা, সারপ্রাইজ? আই ওয়ন্ট বি সারপ্রাইজড ও যে আচ্ছা। এগুলো স্থগিত হতে পারে আর কি। আহ, অবশ্যই এটি একটা মানে চমকদার নিউজ। অবশ্যই এটা যেটি আপনি বলছেন, এটি নিঃসন্দেহে একটি ব্রেকিং নিউজ, যে তার সাজাও স্থগিত হতে পারে। আমি এবার দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে যেতে চাই, যে শুরুতেই প্রশ্ন করছিলাম। দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করার পরপরই আবার সার্জিও গোরের সাথে অজিত দোভালেরও বৈঠক হয়েছে, আপনাদের নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এবং খুব স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে নানান ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্কে সেই সব বিষয়ে কথা হবে। আঞ্চলিক নিরাপত্তা ইস্যু সেখানে এসেছে, অবভিয়াসলি, মানে ডেফিনেট করে বলা যায় যে আহ, আঞ্চলিক নিরাপত্তা নিয়েও কথাবার্তা হয়েছে। কিন্তু সেখানে কি স্পেসিফিক্যালি বাংলাদেশ ইস্যু নিয়ে কোনো কথা হয়েছে, নাকি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলতে গেলে অবশ্যই বাংলাদেশ ইস্যুটি আসার কথা? আপনার কি মনে হয়? আমার মনে হয় বাংলাদেশ নিয়েও স্পেসিফিক্যালি কথা হয়েছে, অলদো এই জিনিসগুলো আহ গর সাহেব নিজের টুইটে কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করেননি। ভারতের তরফ থেকেও
কিন্তু বলা হয়েছে যে অ্যাডমিট করা হয়েছে, এগ্রি করেছে যে গড় গড় সাহেবের সঙ্গে আমাদের যে ভারতের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন মিস্টার অজিত দোভাল, ওনার বৈঠক হয়েছে। পরবর্তীকালে আমরা দেখেছি যে এটা দু দফায় বৈঠক হয়েছে। আচ্ছা। তাহলে আমরা কি এটা আহ এটা কি মানে যেটাকে আমরা বলবো যে তারা দে ওয়ার সার্টেনলি নট ডিসকাসিং দ্য ওয়েদার, তাই তো? তো ও, হুম, হুম। ও, আর ওনাদের যদি স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কথা যদি ওনারা ডিসকাস করে থাকেন, তার মধ্যে বাংলাদেশ ফিচার্স রাইট এট দ্য টপ অ্যাজ ফার অ্যাজ দিস রিজন ইজ কনসার্নড। তো এটা নিয়েই কিন্তু এত জিনিস ঘটছে, সেখানে বাংলাদেশ ফিচার করবে না, এটা ভাবাটাই অস্বাভাবিক, তাই না? তো বাংলাদেশ নিশ্চয়ই ফিগার করেছেন। আর আপনি দেখবেন যে এই মিটিং গুলো কিন্তু তিনটে মিটিং হয়েছে। একটা হচ্ছে যে সার্জিও গড় আর অজিত দোভাল সাহেবের মধ্যে মিটিং হয়েছে। একটা মিটিং হুম। হয়েছে আমাদের আহ, উম, আহ, উম, হাই কমিশনার যে আছেন বাংলাদেশে মিস্টার দীনেশ ত্রিবেদী আর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে। আর আরেকটা মিটিং আমরা ইজিলি অ্যাজিউম করতে পারি আহ, যে সেটা হয়েছে বিটুইন মিস্টার দোভাল আর মিস্টার ত্রিবেদীর মধ্যে। তাহলে এই তিনটে যে নোড নোডাল পয়েন্টসে যে মিটিং গুলো হয়েছে, তার থেকে একটাই কমন এলিমেন্ট বেরোয়, সেটা হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে এই মুহূর্তে হচ্ছে যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত যাওয়া নিয়ে। তার জন্যই কিন্তু শেখ মিস্টার ত্রিবেদী এই মিটিংস গুলো করেছেন। আর তার সঙ্গে এটাও এক্সপ্লোর করেছেন যে তারেক রহমান সাহেবের যদি অগাস্টেই আসতে চান, অগাস্টের শেষের দিকে, সেটাকে কিভাবে আমরা ফিগার আউট করা যেতে পারে, কিভাবে সেটাকে রিয়ালিটি একটা করা যেতে পারে। কেন কিনা ডিপ্লোমেসি ইজ অ্যাবাউট ডিল মেকিং। তো এখানে যদি আমরা শেখ হাসিনা ফেরত দেওয়ার কথাটা বলি আর কি, ফেরত যাওয়ার কথাটা, তার সেফটি সিকিউরিটি, তার বিরুদ্ধে যে এই সব মানে কোয়েশ্চেনেবল সেন্টেন্সেস যেগুলো হয়েছে, সেগুলো যদি একদিকে রাখি, আর তারেক রহমান সাহেবের ভারতে আসা, তার একটা লেজিটিমেসি সিক করা। আগে কি ছিল? আগে ছিল উনি আসবেন এখানে বিমস্টেক বা ব্রিক্স এর মিটিং এ, যেটা একটা মাল্টি ন্যাশনাল মাল্টিল্যাটারাল ফোরাম। সেখানে ওনার সঙ্গে যেই ইম্পর্টেন্সটা উনি ওয়ান অন ওয়ান মিটিং এ পেতেন, সেটা কিন্তু ওই ধরনের মাল্টিল্যাটারাল ফোরামের মধ্যে থেকে সাইড লাইনসে মিটিং হচ্ছে সেটা পেতেন না উনি। তো এই জিনিসটা কিন্তু বিএনপি সরকারের মধ্যে যারা যারা আছেন, তারা আহ আহ, এটা এই 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 ডিলটাই হয়তো তাদের অবজেক্টিভ ছিল, যে আমি যদি শেখ হাসিনাকে আসতে দিই, তাহলে ভারত আমাকে কি দিতে পারে? সেটা হলো লেজিটিমেসি দিতে পারে। আচ্ছা, তাহলে ওইটা কি হতে পারে, ভারত কি দিতে পারে? লেজিটিমেসি আর কি, ইন টার্মস আচ্ছা, অফ। লেজিটিমেসি তো আগেই তো দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন, একসাথে কাজ করার ঘোষণা দিয়েছেন, এবং নিশ্চয়ই। সম্পর্ক কিন্তু তার মজবুত মধ্যে চায়। তার মধ্যে হ্যাঁ, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক ধরনের আপস এন্ড ডাউনসও হয়েছে এই 6 মাসের আচ্ছা। মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক ধরনের একটা টেনশন বিল্ড আপ করেছিল, রাইট? আচ্ছা। সেই টেনশনটাকে রিলিভ করার জন্যই কিন্তু দুদিক থেকেই এই জায়গাটায় আসবার একটা চেষ্টা করা হয়েছে। তারই রিফ্লেকশন আমরা পাবো যদি তারেক রহমান সাহেব তড়িঘড়ি করে অলমোস্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশন আর তার সঙ্গে ক্যাবিনেট রিশাফলের পরেই যদি উনি অগস্টের শেষের দিকে ভারতে আসেন সফরে। আমি শেষ পর্যায়ে একটা প্রশ্ন আপনাকে করি, খুবই সাদামাটা গোছের, আবার নিশ্চয়ই একটু জটিলতাও থাকতে পারে এই প্রশ্নের মধ্যে। একটা হচ্ছে, আহ যুক্তরাষ্ট্র তো রিজিম চেঞ্জ করেছে বাংলাদেশের, এটা এখন ওপেন সিক্রেট। যারা আন্দোলন করেছে তারা, তাদেরও অনেক যারা ভাবগুরু পর্যায়ে আছে তারাও স্বীকার করেন, ফরহাদ মাজার থেকে শুরু করে আরো অনেকে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পতন চেয়েছে, আওয়ামী লীগের পতন ঘটিয়েছে।
এখন শেখ হাসিনা ইস্যুতে যদি যুক্তরাষ্ট্র এবং ভারত এক হয়ে থাকে, শেখ হাসিনাকে আবার রিটার্ন করার ইস্যুতে কেন তাহলে যুক্তরাষ্ট্র এটি চাইবে? ভারত না হয় সবসময় আওয়ামী লীগের ওয়েল উইশার ফ্রম দ্য বিগিনিং, কিন্তু যুক্তরাষ্ট্র কেন এক্ষেত্রে ঐকমত্য পোষণ করবে শেখ হাসিনা ইস্যুতে? দুটো কারণ হতে পারে। একটা হলো যে বাংলাদেশে প্রলংড ইনস্টেবিলিটি, পলিটিক্যাল আনসার্টেনটি, একটা ইকোনমিক কন্ডিশন যে একটা খারাপের দিকে চলে গিয়েছে, অলরেডি যাচ্ছে না, চলে গিয়েছে, সেই জায়গা থেকে কিন্তু অনেক ধরনের ফোর্সেসদের রাইজ হতে পারে, যারা বাংলাদেশকে বাংলাদেশকে সিকিউরিটির তরফ থেকে আরো একটা সংকটের জায়গায় নিয়ে যেতে পারে। সেইটা একটা। তার সঙ্গে হচ্ছে আমাদের দেখতে হবে যে আহ, একটা রিয়াল পলিটিক্স যাকে বলে আমরা, আওয়ামী লীগের তরফ থেকেও কিন্তু সেটা ভাবনা চিন্তা করা হচ্ছে নিশ্চয়ই, যে তাদের যদি পলিটিক্যালি রেলিভেন্ট থাকতে হয়, তাদের যদি পলিটিক্যাল ইনক্লুসিভ পলিটিক্স, যেটা ভারত কথা বলেছে এগুলো নিয়ে, তার মধ্যে যদি থাকতে হয়, তাদের কিন্তু রিয়েল টার্মসে চিন্তা করতে হবে বা রিয়ালিটি টার্মসে চিন্তা করতে হবে, যে মার্কিন যুক্তরাষ্ট্রকে চটিয়ে কোনো কিছু করা যাবে না। তারা দেখিয়ে দিয়েছিল এই সরকারের পতন, আহ, তারাই ঘটিয়েছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগের টিকে থাকার জন্য আওয়ামী লীগের তরফ থেকেই কিন্তু এই জিনিসটা ভাবতে হবে, যে আমাদেরও হয়তো একটা জায়গায় গিয়ে অনেক কিছু চাহিদা যেগুলো আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটা ইকোনমিক হোক, সেটা সিকিউরিটি রিলেটেড হোক, সেটাকে মেনে নিতে হবে। আমার মনে হচ্ছে যে আগামী দিনে হয়তো আমরা এটাই দেখতে পাবো। শেখ হাসিনা যে ফিরে গিয়ে পাওয়ার অ্যাজিউম করবে, এই ইলিউশনের মধ্যে যদি আওয়ামী লীগের সাপোর্টাররা না থাকে, তাহলেই বেটার। কেন কিনা বাংলাদেশে এই ঘন ঘন ইলেকশনও কিন্তু খুব একটা যে পলিটিক্যাল স্টেবিলিটির রিফ্লেকশন হবে তা না। আমার মনে হয় যে বিএনপি সরকারকে এই টার্ম কমপ্লিট করতে দেওয়া উচিত। আমার মনে হয় যদি মিড টার্ম ইলেকশন হয়, তাহলে অন্য ধরনের প্রবলেম হতে পারে। তো আহ, তো সেখানে কেন কিনা অনেকেই এগ্রি করেছে যে এই যে 12ই ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হয়েছে, সেটা মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল জায়গায় নিয়ে যাওয়ার পরেই হয়েছে। অলদো কে হতে পারবেন, কারা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন, তবে এখানে একটা জিনিস জানা দরকার যে দুজন সংসদ সদস্যের সমর্থন লাগবে সেখানে, যদি আপনি প্রেসিডেন্ট প্রার্থী হতে চান। মানে আমি গেলে আমি পারবো তা কিন্তু নয়, দুজন আপনার সংসদ সদস্য আমাকে সমর্থন করতে হবে, তাহলেই আমি আমার মনোনয়নপত্র দাখিল করতে পারবো। তারপর সেটা 20 তারিখে নির্বাচনটা হবে, 20 তারিখে নির্বাচন হবে জাতীয় সংসদে, এবং সেটা রিটার্নিং অফিসার থাকবেন চিফ ইলেকশন কমিশনার নিজে, উনি উপস্থিত থেকে সেখানে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। যদি মাত্র একজন প্রার্থী থাকতো তাহলে নির্বাচন হওয়ার দরকার থাকতো না, কারণ তখন একজনই মাত্র বৈধ প্রার্থী থাকলে তাকে নির্বাচিত ঘোষণা করা হতো, যেমন বিগত নির্বাচনগুলিতে হয়েছে, বিগত অনেকগুলিতে হয়েছে। সবশেষ নির্বাচনটা হয়েছিল আসলে মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, মানে একাধিক প্রার্থী ছিল, ভোট হয়েছিল। এরকম ঘটনা ঘটেছিল 1991 সালে, মানে এরশাদ পতনের পরে, যখন নাকি খালেদা জিয়া ইলেক্টেড হলেন, সেইবার নির্বাচন হয়েছিল। এবং সেই নির্বাচনে বিএনপি প্রার্থী মিস্টার আব্দুর রহমান বিশ্বাস তিনি নির্বাচিত হয়েছিলেন, এবং তিনি 172টা ভোট পেয়েছিলেন যদ্দূর আমার মনে পড়ে। আর তার বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বিচারপতি বদরুল হায়দার চৌধুরী, এই ভদ্রলোক 92টা ভোট পেয়েছিলেন। তার মানে ওনারাও জানতেন, মানে বিএনপি অবশ্য তখন জামাতের ভোটগুলি পেয়েছিলেন, জামাতের যারা সংসদ সদস্য ছিলেন তাদের ভোটেই তারা আজকে এতগুলি ভোট পেয়েছিলেন। তো সবাই জানতেন এই নির্বাচনে আওয়ামী লীগ হেরে যাবে। তারপরও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছিল,
বোঝানোর জন্য তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখতে চায়। এরপর 96 অথবা এর পরবর্তী যতগুলো হয়েছে 2001, কোনোবারই আর নির্বাচন হয়নি। 2001-এও হয়নি, 2002-এও হয়নি। 2001-এ বি চৌধুরী ছিলেন, তারপরে তো ওনাকে উনি পদত্যাগ করলেন ইমপিচমেন্টের মুখে যেয়ে। তারপরে তো ইয়াজউদ্দিন আহমেদ সাহেব হলেন। এই সবগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে, কারণ বিরোধী পক্ষ আর এই নির্বাচনে অংশ নেয় নাই, কারণ নিশ্চিত পরাজয় জেনেও। এবার যেটা হচ্ছে, এবার কিন্তু নিশ্চিত পরাজয় জেনেও জামাতে ইসলাম সহ যে 11 দলীয় জোট, তারা ক্যান্ডিডেট দিচ্ছেন এবং তাদের ক্যান্ডিডেট হয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ সাহেব, এলডিপির যিনি সভাপতি। একসময় তিনি বিএনপির নেতা ছিলেন, বড় নেতা ছিলেন কিন্তু, এবং বিএনপির 91-এর যে মিনিস্ট্রি ছিল বিএনপিতে, উনি আপনার এমপিও ছিলেন, মন্ত্রীও ছিলেন, খুব পাওয়ারফুল মন্ত্রী ছিলেন। বিএনপির হয়ে উনি চট্টগ্রামে একাধিক আসনে জয়লাভ করতেন এবং জিয়াউর রহমানের সঙ্গে মুক্তিযুদ্ধ করেছেন উনি, সেই জন্য ওনাকে বেশ বিএনপি গুরুত্বও দিত। কিন্তু উনি নিজেই বিএনপি ছেড়ে চলে যান এবং নতুন দল করেন। এবং নতুন দল করার পর উনি এই যে আন্দোলনটা হচ্ছিল হাসিনা বিরুদ্ধে, সে মানে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন, এই পুরো সময়ে উনি বিএনপির সঙ্গেই ছিলেন। শেষ দিকে কি হলো, আসন ভাগাভাগির জন্য উনি জামাতের সঙ্গে ওই জোটে যে যুক্ত হলেন এবং ওই জোটে যুক্ত হওয়ার পর ওনার পরিণতিটা আসলে খুব করুণই হয়েছিল। ওনার দল একটা আসনও পায়নি এবং সংসদে ওনার কোনো প্রতিনিধিত্ব নাই ওনার দলের। যাই হোক, তো সেই এলডিপি এবার এলডিপি যিনি প্রধান কর্নেল অলি আহমেদ, ওনাকে জামাত ইসলাম প্রেসিডেন্ট প্রার্থী করেছেন। কোনো সন্দেহ নাই এলডিপির নির্বাচনটা মানে ওনাকে মনোনয়ন দেওয়াটা আমি মনে করি খুব একটা ভালো সিদ্ধান্ত। আমি প্রথমত প্রশংসা করবো জামাত ইসলামের, তারা নির্বাচন করতে যে প্রস্তুতি নিচ্ছে এবং তারা যে নির্বাচন করতে চেয়েছে, এটা আমার কাছে ভালো মনে হয়েছে। এটা গণতান্ত্রিক একটা ব্যাপার এবং এটা খুব, এবং আপনি দেখবেন ভারতের পার্লামেন্টেও কিন্তু এই গত যে প্রেসিডেন্ট নির্বাচনটা হয়েছে, ভারতের পার্লামেন্টে অবশ্য লোকসভার পাশাপাশি রাজ্যসভার যারা আছে তারাও ভোট দেয়। তো সেখানে কিন্তু কংগ্রেস নিশ্চিত পরাজয় জানার পরেও তারা কিন্তু প্রার্থী দিয়েছিল। তো এখানেও এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা থাকা উচিত প্রার্থী দেওয়াটা, একচেটিয়া একজনের উপর দেওয়া ঠিক না। তো এবার নির্বাচনে কি হবে, মানে আমরা ফলটা এখনই জানি। ফলটা জানি এই কারণে যে বিএনপি যিনি প্রার্থী হবেন তিনি নিশ্চিতভাবে জিতবেন, কারণ তার সঙ্গে তার জোট আছে, মহিলা এমপিরা আছে। এবং জামাতের প্রার্থী আমার তো মনে হয় না 14 দলে যারা প্রার্থী, মানে 11 দলে যারা প্রার্থী আছে, আমার হিসাবে তারা 90টার মতো ভোট পেতে পারে। 90-এর বেশি ভোট পাওয়ার তাদের কোনো সুযোগ আছে বলে আমার হিসাবে বলে না। তাহলে বাকিগুলি বিএনপির প্রার্থী পাবে এবং এটা বিশাল ব্যবধানেই ওনারা হয়তো বা জিতবেন, কারণ 347টা ভোট আছে এখানে মহিলা এমপি সহ। তো বিএনপি জিতবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে দুটো পয়েন্ট। একটা পয়েন্ট হলো যে অলি আহমেদকে প্রার্থী করাটা, আমি মনে করি অলি আহমেদের বর্তমান অবস্থান যাই হোক না কেন, যতটাই সমালোচনার মুখে উনি থাকুন না কেন, জামাতের সঙ্গে জোট করেছেন, এটা নিয়ে যতই ওনাকে ওনার নৈতিক অবস্থান নিয়ে সমালোচনা আপনারা করেন না কেন, আমিও করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে জামাতের কাছে এর চেয়ে ভালো কোনো প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিল না। এবং জামাত অলি আহমেদকে ক্যান্ডিডেট করে তারা একাধিক কাজ কিন্তু এখানে সেরেছে। একাধিক কাজ এরকম যে ওনারা এমন একজন প্রার্থী দিয়েছেন যাকে আপনি যুদ্ধ অপরাধী বলতে পারবেন না, যাকে আপনি রাজাকার বলতে পারবেন না, যাকে আপনি মুক্তিযোদ্ধাই বলতে হবে। এবং তিনি একজন মানে আপনার তার লেখাপড়া বলেন, তার আপনার নৈতিক চরিত্রের কথা বলেন, এবং যখন উনি মন্ত্রী ছিলেন এই সময় ওনার দুর্নীতির কোনো অভিযোগ খুব বেশি একটা ওনার বিরুদ্ধে আছে বলে আমি জানি না। ওনার সততা আছে, বেশ অনেকগুলো জায়গা আছে। একটু অহংকারী লোক, কিন্তু অহংকার তো তাদেরই থাকে যাদের মধ্যে গুণাবলী থাকে। তো সেই বিচারে আমার কাছে মনে হয় ওনার মানে রাজনৈতিক এতদিনের যে অধঃপতনটা হয়েছিল, তার বিপরীতে ওনাকে প্রার্থী করে জামাত ওনাকে সম্মানই দিয়েছে আমি মনে করব। এবং আমি এটাও মনে করব যে উনি নির্বাচনে কিছুই করতে পারবেন না, কোনো আলোচনাতে আসতে পারবেন না, কিন্তু এটা তো ঠিক উনি একজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হয়েছিলেন, এই জিনিসটা পরবর্তী সময়ে আলোচনা আসবে, এটা ওনার জন্য আমি মনে করি ভালো হয়েছে। এবং জামাতও একটা খুবই ভালো সিদ্ধান্ত দিয়েছে। এই ঘটনার মাধ্যমে জামাত আরেকটা কাজ করেছে, সেটাও একটু বলা দরকার। তারা কিন্তু বিএনপির উপর একটা চাপও দিয়েছে। চাপটা হলো এই ধরনের যে আমাদের ভোট কম হতে পারে, কিন্তু আমরা একটা প্রার্থী দিয়েছি, তো আপনারা
এর চেয়ে বেটার কোনো প্রার্থী দেন অথবা এর সমসাময়িক কোনো প্রার্থী দেন। আপনারা যদি যেমন হাসিনার আমলে কী হতো, শেখ হাসিনার আমলে কী হতো, উনি যেমন সর্বশেষ যিনি প্রেসিডেন্ট হয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব যে ক্যান্ডিডেট হবেন, এটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মানে কোনো পর্যায়ের কোনো লিডার একবারের জন্য আলোচনায় আনেন নাই, চিন্তাও করেন নাই। কারণ মোহাম্মদ শাহাবুদ্দিন ওই পর্যায়ের কোনো লিডার আওয়ামী লীগে ছিলেন না। অনেক সিনিয়র লিডার ছিল, তাদের কাউকে না দিয়ে হঠাৎ করে একজনকে এনে শেখ হাসিনাকে চমক দেওয়ার চেষ্টা করেছেন এবং শেখ হাসিনার বোঝাতে চেয়েছেন যে আমি যা চাই তাই হয়। উনি বোঝাতে চেয়েছেন আমি যদি একটা কলা গাছটাও আনি তাও তোমরা তাকে ভোট দিবা, কারণ আমি হলাম বিশাল কিছু, আমি স্বৈরাচারী, আমি একটা যাই বলেন আপনি, উপরে আল্লাহ নিচে আমি যা বলবো তাই করতে হবে। এবং এটাই ছিল তার প্রমাণ। উনি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এনে সবাইকে বুঝিয়ে দিয়েছেন এই দেশে আমার উপরে কোনো কথা নাই। তো এই যে জিনিসটা ওনার যোগ্যতা, এই জায়গায় কিন্তু অলি আহমেদকে ক্যান্ডিডেট করার মাধ্যমে এইভাবে হুট করে একজনকে এনে আপনি বসিয়ে দিবেন, সেটা দিলে পরে আপনি একটু সমালোচনার মুখে পড়বেন, এইটুকুই জামাত চেয়েছে। কিন্তু আমার উল্টা দিকে আমি ভাবি যে বিএনপি কি ওই ধরনের চিন্তা করে, আমার তো মনে হয় না। আমাকে বিএনপিকে কখনোই শেখ হাসিনা শেষ দিকে যেরকম স্বৈরাচারী হয়ে উঠেছিলেন এই ধরনের কোনো দল মনে হয় না। আমি বিএনপিকে এখন পর্যন্ত মোটামুটি একটা গণতান্ত্রিক দলই মনে করি। কিন্তু আমার একটা কথাও আছে, কথা হলো এটা যে কাকে প্রার্থী করা হবে এটা নিয়ে বিএনপির কিন্তু স্থায়ী কমিটি আলোচনা করেছে এবং দীর্ঘ আলোচনার পর তারা এই পুরো সিদ্ধান্তটা নেওয়ার দায়িত্ব একজনের উপর ছেড়ে দিয়েছে, মানে দলীয় প্রধানের উপর ছেড়ে দিয়েছে, তারেক রহমানের হাতে ছেড়ে দিয়েছে যে আপনি সিদ্ধান্ত নেন কাকে করবেন। এই জায়গাটা আমার পছন্দ হয় নাই, এই জিনিসটা আমার কাছে অগণতান্ত্রিক মনে হয়েছে। এবং আমি যতটুকু জেনেছি তারা কোনো নামও প্রস্তাব দেয় নাই। তারা যে 2-3টা নাম প্রস্তাব দেবে, এই 2-3জন নাম আমরা ঠিক করলাম আপনি এখান থেকে একজন দেন, দেয় নাই, পুরোটাই ছেড়ে দিয়েছে। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে স্থায়ী কমিটি ইন্টেনশনালি তারেক রহমানকে একনায়ক হওয়ার পথে ঠেলে দিচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে। তার পাশাপাশি আরেকটা কথাও আছে, সে কথাটা হলো হয়তো এমনই ছিল যে স্থায়ী কমিটি যারা মেম্বার তাদের মাঝখান থেকে কাউকে প্রেসিডেন্ট করা হতে পারে, এই ধরনের একটা চিন্তা হয়তো স্থায়ী কমিটির মধ্যেই ছিল। এমনকি আমি যেটা মনে করি এখন পর্যন্ত যে যাদের নাম আসছে, মানে যাদের নাম শোনা যাচ্ছে, কে হতে পারেন কে না হতে পারেন, এবং তারা আসলে অধিকাংশই স্থায়ী কমিটির সদস্য, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, এদের নাম কিন্তু আসছে এবং ওনারা কিন্তু স্থায়ী কমিটির সদস্য। কাজেই হয়তো এই কারণেই তারা নিজেরা কোনো নাম প্রস্তাব করে নাই, কোনো শর্ট লিস্ট করে নাই, এটাও কিন্তু হতে পারে, আমি জানি না ঠিক। তো এই বাস্তবতায় এখন নির্বাচনটা সামনে এগিয়ে যাচ্ছে। 13 তারিখে মনোনয়নপত্র দাখিল করা হবে। কাজেই বিএনপির প্রার্থী তো এখন আসলে একমাত্র প্রধানমন্ত্রী জানেন, আর কেউ জানেন না। আজকে একটা পত্রিকাতে একটা শিরোনামও দেখলাম, মানব জীবন পত্রিকাতে, যে কে হচ্ছেন প্রেসিডেন্ট জানেন শুধু প্রধানমন্ত্রী। এই শিরোনামটা পড়তে আমার ভালো লাগে নাই, আমার কাছে মনে হয়েছে কথাটা সত্য, শিরোনামটা চমৎকার করছে, কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর যে গণতান্ত্রিক চরিত্র তাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখলে ভালো। কিন্তু উনি জানেন, আসলে উনি বলবেন এখন, যেহেতু তাকে স্থায়ী কমিটির দায়িত্ব দিয়েছে, কার নাম আসতে পারে। এর মধ্যে সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে যে আজকে রবিবার বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে কয়েকজন প্রতিনিধি গিয়েছিলেন, তারা যে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে 2টো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 2টো কেন? 2টো হলো এই কারণে যে আসলে 2জন প্রার্থীর জন্য কিনা আমি জানি না, তবে আমি যতটুকু বুঝি নিয়মটা হলো একজন প্রার্থীর জন্য 2টো মনোনয়নপত্র জমা দেওয়া যায়। এটা এই কারণে যে যদি একটাতে কোনো ভুল ভ্রান্তি হয়, নামের বানান টানান এদিক সেদিক হয়, সেই জন্য 2টো মনোনয়নপত্র তারা জমা দেবে। তো আমার ধারণা এই জন্যই তারা একজনের নামেই জমা দেবে। কার নাম জমা দিতে পারে? এখন অনেকে বললাম যে আপনার এই স্থায়ী কমিটি যারা আছেন তাদের মাঝখান থেকে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে, খন্দকার মোশাররফ হোসেনের নাম শোনা যাচ্ছে, মির্জা ফখরুল ইসলামের নাম শোনা যাচ্ছে, ডক্টর মঈন খানের নাম শোনা যাচ্ছে, এবং বর্তমানে যিনি ভারপ্রাপ্ত আপনার রাষ্ট্রপতি আছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ, যিনি স্পিকারের দায়িত্ব পালন করছেন, তার নামও শোনা যাচ্ছে। তো এর মধ্যে কে হতে পারে? নানা কিছু হতে পারে। আমি আমার একটা সম্ভাবনা
এবং একটা হাইপোথিসিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করে আলোচনাটা শেষ করব। আমার ধারণা শেষ পর্যন্ত ফখরুল ইসলাম আলমগীরই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। আমার এর পেছনে কয়েকটা কারণ আছে। প্রথমত ওনার যে অবদান যে বিগত পুরো আন্দোলনের মধ্যে, এটা একদম মানে এর আনপ্যারালাল, ওনার অবদানের মতো আর কারো অবদান নেই। উনি যথেষ্ট ভদ্রলোক হিসেবে পরিচিত, একজন ক্লিন পলিটিশিয়ান এবং লেখাপড়া জানা লোক। উনি অধ্যাপক ছিলেন, অধ্যাপনার সঙ্গে জড়িত ছিলেন। যে মানে সর্বজনগ্রাহ্য এবং যে কোনো জায়গায় ওনাকে প্রেজেন্ট করা যায় এমন একটা লোক উনি। বয়সও হয়েছে, ওনাকে দেওয়ার সম্ভাবনা আমার বিবেচনায় সবচেয়ে বেশি। আমার বিবেচনায় যদি দ্বিতীয় বলেন, আমি দ্বিতীয়ভাবে যাকে রাখতে চাই তিনি হলেন ডক্টর মঈন খান। ওনারও অনেক অবদান আছে এবং ওনার দীর্ঘদিন ধরে আছে এবং ইউনিভার্সিটির টিচার ছিলেন এবং ভদ্রলোক হিসেবে পরিচিত। ওনার নামে কোনো দুর্নীতির অভিযোগ আছে কিনা কেউ বলতে পারবে না। আমি ডক্টর খন্দকার বশির হোসেনকে তালিকায় রাখতে চাই না, কারণ উনি এমনি ব্যক্তিগতভাবে অসুস্থ এবং উনি অতটা ক্লিন ইমেজে বলে আমি মনে করি না, এটা আমার ধারণা। মেজর হাফিজ খুবই ক্যাপেবল পারসন, হাফিজুদ্দিন আহমেদ, কিন্তু উনি স্পিকার এবং উনি স্পিকারের দায়িত্ব নেওয়ার পর সংসদকে উনি খুবই সুন্দরভাবে চালাচ্ছিলেন। উনি চলে এলে সংসদে যারা থাকবেন ডেপুটি স্পিকার তারাও ভালো, কিন্তু হাফিজুদ্দিন সাহেবের মতো না। হাফিজুদ্দিন সাহেবের যেরকম একটা পুরো সংসদের উপর যেমন একটা কন্ট্রোল থাকে, সেই কন্ট্রোলটা ওনার যেরকম আছে এটা অন্য কারো নাই। তো সেই হিসেবে বিবেচনা করলে দুজন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর মঈন খান। আপনারা খেয়াল করবেন এই জাতীয় সংসদ নির্বাচনের পর যখন মন্ত্রিসভা গঠন করে মঈন খানকে কিন্তু কোনো পদ দেওয়া হয়নি। এটা কিন্তু একটা ইন্ডিকেশন যে তাহলে কি উনি মঈন খানকে এই সরকারে যারা আছেন দায়িত্বশীল ব্যক্তি অথবা কর্তা ব্যক্তি অথবা নীতি নির্ধারণ করছেন, তারা কি মঈন খানের সঙ্গে তার সম্পর্কটা কি শীতল? আমি ঠিক জানি না, এটা বলার জন্য বললাম আর কি। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া হয়েছে, তার মানে তাদের পছন্দের লোকের মধ্যে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার সেই জন্যই ধারণা যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে থেকে আপত্তি না করেন, সমূহ সম্ভাবনা ওনাকেই হয়তো আগামী প্রেসিডেন্ট হিসেবে আমরা দেখতে পারবো। উনি হয়তো হতে যাচ্ছেন আমাদের দেশের 23তম প্রেসিডেন্ট। জানি না কি হয়, আগামী দিনে আরও অনেক নাটক আসবে, আরও অনেক পারমুটেশন কম্বিনেশন আপনারা হয়তো দেখতে পারবেন। এর মধ্যে আমলার নাম আছে, কূটনীতিবিদের নাম আছে, অনেকের নাম আছে। তারপরেও আমার মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর মঈন খান এই দুজনের মধ্যে কেউ একজন হতে যাচ্ছেন আমাদের দেশের পরবর্তী। এই পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ সম্ভব, কিভাবে এখান থেকে আমরা বেরিয়ে আসব, এটা নিয়ে এই যাবৎকালে কারণ মুখে কোনো একটা পদ্ধতির কথা, কোনো একটা সম্ভাবনার কথা, কোনো একটা পরিকল্পনার কথা শুনেছেন? আমি তো শুনিনি। সবাই বরং দেখছি এটাকে কীভাবে অস্বীকার করা যায় তার জন্য একটা কম্পিটিশনে নেমেছে। দুদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম। সে ভিডিওতে আমাদের বিদ্যুৎ বিষয়ক যিনি মন্ত্রী আছেন মিস্টার ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বলতেছেন, এবং উনি কী বলতেছেন আপনি ভিডিওটা আপনারা দেখেছেন, আমি আপনাদেরকে একদম হুবহু ওটা আমি নোট করে নিয়ে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। উনি বলেছিলেন গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায় বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না, আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। এই যে কথাটা উনি বলেছেন, যারা গ্রামগঞ্জে থাকেন তারা কি এই কথার সঙ্গে কোনো মিল পান? এখানে কিন্তু দুটো অংশ। একটা অংশ হলো উনি বলেছেন যে গ্রামে লোডশেডিং নাই। এই যে কথাটা বলেছেন এটা উনি হয় জানেন না অথবা জেনে মিথ্যা কথা বলছেন। কিন্তু এই ধরনের কথার সমস্যাটা হলো আপনি যখন মিথ্যাটা বলেন সঙ্গে সঙ্গে পাবলিক কিন্তু বুঝে যায়, কারণ গ্রামের মানুষ তো আজকাল এগুলো শোনে আপনার কথা, কারণ সোশ্যাল মিডিয়া তো গ্রামেও আছে। তারা কিন্তু চট করে ফেসবুকে অথবা ইউটিউবে দেখছে যে বিদ্যুৎপন্থী দাবি করছে যে গ্রামে লোডশেডিং নাই। কারণ বিদ্যুৎপন্থী হয়তো ভাবছেন যে না গ্রামের মানুষরা দেখবে না, এই কারণে গ্রামে তো সারাক্ষণই বিদ্যুতের লোডশেডিং থাকে, গ্রামে তো বিদ্যুৎই থাকে না, তো সোশ্যাল মিডিয়ায় দেখতে গেলেও তো বিদ্যুৎ লাগবে, এই জন্য তারা বুঝতে পারবে না। উনিও তো এভাবে ভাবছেন, কিন্তু এই ভাবনাটাও ঠিক না এই কারণে যখন বিদ্যুৎ আসে তখন তো লোকে মোবাইল চার্জ করে ফেলে,
তারপরে তারা ওই ডাটা দিয়ে দেখে। কাজেই ওনারা কিন্তু এই মন্ত্রীর এই যে মিথ্যা কথা, ভুল কথা যেভাবেই বলি না কেন, জনগণ কিন্তু বুঝে যায়। যখন বুঝে যায় তখন আপনার সম্পর্কে, আমি বিদ্যুৎ মন্ত্রীকে বলছি, আপনার সম্পর্কে তাদের ধারণাটা কি দাঁড়ায় ভাই? পাশাপাশি আপনি এই সরকারকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা নিয়েও কিন্তু তাদের মধ্যে একটা ধারণা জন্ম নেয়। কাজে এই কথাটা ডাহা মিশা কথা। পরের যে পার্টটা আছে, যে আপনাদের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায় তাহলে লোকেট করতে টাইম লাগে, এটা ঠিক, এই কথাটা আমি অস্বীকার করি না। আমি মানে অনেকের সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাকে বলেছে এই তথ্যটা ঠিক আছে, উনি এইটুকু ঠিক জানেন। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে সামান্য একটু ঝড় বৃষ্টি হলেই কিন্তু পল্লী বিদ্যুতের লাইনগুলোতে বিদ্যুৎ চলে যায়। এখন ঝড় বৃষ্টির সময় একটু দ্রুতই যায়, কিন্তু এটাকে সব জায়গায় যায় তা না, যায় একটু বেশি যায় ঢাকার চেয়ে। এর কারণটা হলো পল্লী বিদ্যুতের যে লাইনের ম্যাটেরিয়ালগুলো, এই ম্যাটেরিয়ালগুলো খুবই নিম্নমানের ম্যাটেরিয়াল, এবং এটা দেখার কেউ নাই। পল্লী বিদ্যুৎ হলে একটা স্বাধীন প্রতিষ্ঠান মনে হয়, স্বাধীন মনে হয় মাঝে মাঝে যে স্বাধীন বাংলাদেশের মধ্যে পল্লী বিদ্যুৎ মনে হয় আরেকটা স্বাধীন দেশ। ওখানে যারা কর্তা ব্যক্তি আছেন ওনাদের ইচ্ছা মতোই সব চলে। ওনারা এই যে আমি যতটুকু জানি, কিছুদিন আগের কথা বলি আপনাদেরকে, এই যে ম্যাটেরিয়ালগুলো খারাপ ম্যাটেরিয়াল এখানে কেনা হয়, এর প্রতিবাদ করায় ওদেরকে প্রায় 41-42 জনের মতো লোককে এই পল্লী বিদ্যুতের কর্মকর্তারা চাকরি থেকে বের করে দিয়েছে, কোনো রকম নিয়মকানুন না মেনে, জাস্ট অফিসিয়াল অর্ডারে চাকরি থেকে আউট। এবং তাদেরকে চাকরিতে আউট করা ঠিক হয় না, বেআইনি হয়েছে, এ নিয়ে মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিদ্যুৎ বিভাগ চিঠি লিখেছে যে তাদেরকে চাকরিতে নেওয়া হোক, এই সরকারের সময় চিঠি লিখেছে চাকরিতে নেওয়া হোক, কিন্তু নেওয়া হয় নাই। কারণটা কি? কারণ তারা প্রতিবাদ করেছিল, বলেছিল যে এই সমস্ত ম্যাটেরিয়াল আপনারা এখানে অপচয় করছেন, চুরি করছেন। এখন যারা চোরের সমর্থক, তারা দেখছে এরা থাকলে তো সমস্যা, এদেরকে সরিয়ে দাও, দিয়েছেন সরিয়ে। লাভটা কি হয়েছে? আলটিমেটলি থেকে নিতে হবে, তো আপনারা কেন এগুলো করছেন? যাক, এটা অন্য প্রসঙ্গ, ওই প্রসঙ্গে আমি আসতে চাই না। আমি এখন বরং এটাই বলি যে এই যে লোডশেডিং যেটা হচ্ছে, যেটা সরকারের জন্য একটা বড় ঝামেলা হবে, এটা কেন হচ্ছে লোডশেডিংটা? লোডশেডিং হওয়ার মূলত 3টা কারণ, যে যতটুকু আমি জানতে পেরেছি। প্রথম কারণ হলো বিদ্যুৎ উৎপাদন করতে যে জ্বালানি লাগে, কয়লা অথবা গ্যাস যেটা লাগে, এলএনজি যা লাগে, এই জ্বালানির এক ধরনের সংকট, জ্বালানি নেই, জ্বালানির কয়লা এবং গ্যাসের তীব্র একটা সংকট আছে। এটার কারণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। উৎপাদনের বিদ্যুৎ প্ল্যান্ট কিন্তু আছে প্রচুর, কিন্তু উৎপাদন করতে পারছেন না আপনারা। দ্বিতীয় কারণটা হলো আদানি যে পরিমাণ, আদানি কাছ থেকে যে 1600 মেগাওয়াট বিদ্যুৎ আপনার বাংলাদেশ গভর্নমেন্ট পায়, নিয়মিত আনে, সে আদানির বিদ্যুৎটাও কিন্তু ইদানিং একটু কম আসতেছে, কারণ তাদের কয়লা পরিবহন নিয়ে কি একটা ঝামেলা আছে, এই জন্য তারা একটু কম দিচ্ছে। এটা খুব স্বাভাবিক, এই কারণে এটা নিশ্চিত থাকেন আপনি বিদ্যুৎ ভারত থেকে আনছেন, ভারত থেকে আপনি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন কি পাবেন না, এটা অনেক কিছুর উপর নির্ভর করবে। যখন আমাদের এখানে ক্রাইসিসটা থাকবে, আপনি নিশ্চিত থাকেন ওই সময় তারা আপনাকে ঠেকাই দিবে। এটা ভাই পলিটিক্স, এটা কিছু তো করার নাই। 3 নম্বর যে কারণটা, সেটা হলো ওই যে সঞ্চালন ও বিতরণ সমস্যা। এই যে লাইনগুলি নিম্নমানের, কিছু লাইনের সমস্যা আছে, যেখানে কি আরইবির কথা বললাম আমরা, পল্লী বিদ্যুতের কথা দেখুন, এবং অনেকগুলি বিতরণী কোম্পানি হয়ে গেছে, যে কারণে ডেস্কো, ডিপিডিসি, অমুক তমুক, অনেক, এদের মধ্যে আবার ইন্টারনাল ঝামেলা আছে। যাক, ওইগুলি বলতে গেলে আবার আরও অনেক ঘটনা, বলবেন যে এত কথা বলার দরকার কি? দরকার নেই, আমি মূল লাইনেই থাকি, লোডশেডিংয়ের লাইনেই থাকি। তো এখন এই ঝামেলাগুলো মেটাতে হবে। আরবি দেখেন, টোটাল যে বিদ্যুৎ আমাদের আছে সারা দেশে সঞ্চালন করে, তার 80% বিদ্যুৎ যায় আরবির মাধ্যমে, মানে পল্লী বিদ্যুতের মাধ্যমে। এই পল্লী বিদ্যুতের কিন্তু আবার সারা দেশে অনেকগুলি সমিতি আছে, খুবই সাইন্টিফিক একটা পদ্ধতি তারা বিদ্যুৎগুলি বিতরণ করে। এই সমিতিগুলি কিন্তু এখন ঝুঁকির মুখে পড়ে গেছে, কারণ এই যে বিদ্যুৎ পাচ্ছে না গ্রামের লোক, না পেলে তারা কি করছে? তারা হলো ওখানকার স্থানীয় মানুষ, তারা তো অত বোঝে না যে বিদ্যুতের যে ঢাকা থেকে তাদের এখানে কম যাচ্ছে, অথবা বিদ্যুৎ কেন্দ্র থেকেই তাদের এখানে কম যাচ্ছে, তারা তো এটা বোঝে না। তাদের বক্তব্য বিদ্যুৎ আমরা পাচ্ছি না কেন, এবং তারা সেই পল্লী বিদ্যুৎ সমিতিগুলো, উপকেন্দ্রগুলো ঘেরাও করছে, মারপিট হচ্ছে। এই মাঝখানে তো দেখলাম যে টাঙ্গাইলের এক ঘটনা, সেখানে একজনকে তো মেরে তারা হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তো এটাই কিন্তু সামনের দিনগুলোতে বাড়বে ভাই,
কারণ আপনি যখন বিদ্যুৎ দিয়ে, আওয়ামী লীগ সরকার যে কাজটা করেছে, তারা তো সব জায়গায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিয়েছে। ওই বিদ্যুৎ পেয়ে যখন মানুষ অভ্যস্ত হয়ে গেছে, এখন আপনি যত কারণই দেখান, বিদ্যুৎ দিতে না পারলে মানুষ প্রথমত ওখানে আক্রমণ করবে, ঝামেলা করবে, হইচই করবে, ভাঙচুর করবে। দ্বিতীয়ত সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠবে। এখন আপনি কিভাবে দিবেন আপনার ব্যাপার, আপনি বলবেন এই কারণ সেই কারণ। মানুষ কিন্তু ভাই কারণ শুনতে চায় না। মানুষের বক্তব্য হলো আগে পেয়েছি, আপনি পারছেন না কেন? এবং মানুষের মতো আমিও মানুষ, আমিও আপনাকে প্রশ্ন করছি, এই যে ক্রাইসিস যেগুলো হচ্ছে, এই ক্রাইসিসগুলো তো হবে, এটা তো বৈশ্বিক ক্রাইসিস। এই ক্রাইসিস কীভাবে হ্যান্ডেল করবেন আপনি, এটা আপনার ব্যাপার। ওটা নিয়ে আমি মাথায় ঘামাবো না। আমার মাথায় ঘামাবো আমি একটাই, আমি সুইচ দিব, আমার ফ্যান চলবে, আমার লাইট জ্বলবে, যা বিল হবে আমি বিল পরিশোধ করব। এর বাইরে আমার আর কিছু জানার দরকার নেই। বাদ বাকি যা জানার আপনি জানবেন, কারণ আপনি দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব না পারলে ছেড়ে দেন, দায়িত্ব পালন করতে না পারলে ছেড়ে দেন রে ভাই। কিন্তু আপনি দায়িত্ব নেবেন আর আমারে ধমকাবেন, ভাই এটা হবে না। আপনি দায়িত্ব আমার কাছ থেকে কিন্তু চেয়ে নিয়েছেন, হাত পেতে নিয়েছেন, আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমাকে ভোট দেন, আমি আপনার এই সেবাটা করে দেব। আমি আপনাকে ভোট দিয়েছি আমাকে সেবা করার জন্য, আমাকে ধমক দেওয়ার জন্য না। সেই কাজটা করেন ভাই। আমি সরকারকে বলবো, আপনারা এমন একজন লোককে বিদ্যুৎ মন্ত্রী বানিয়েছেন যিনি আপনাদের পূর্ববর্তী সরকার, যখন 2001 সালে যখন সরকার গঠন করে, তখন এই লোককেই বিদ্যুৎ বিভাগের, বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বানানো হয়েছিল। এবং বলা হয়ে থাকে ওই সরকারের যে অজনপ্রিয়তা যতটুকু হয়েছিল, এটাই বিদ্যুতের কারণেই। আপনার বিদ্যুৎ উৎপাদনও বাড়াতে পারেন নাই, সরবরাহ করতে পারেন নাই। তারপরে বিদ্যুৎ আওয়ামী লীগ আমলে বেড়েছে। যত আওয়ামী লীগের আপনি হাজার রকম বদনাম করেন, আমিও করি, আওয়ামী লীগের হাজার রকম সমালোচনা আমিও করি, আপনিও করেন, সবাই করেন, কোনো আপত্তি নেই। কিন্তু আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ বেড়েছিল, বিদ্যুতের উৎপাদন বাড়ানো হয়েছিল, বাড়াতে পেরেছিল, এবং দেশের মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেয়েছিল। এটাই বাস্তবতা। আমি কাগজ কলমের হিসাবে যাচ্ছি না, গেলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু আমি যেটা যাচ্ছি সেটা হলো সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা থেকে জানে। মানুষকে এখন জিজ্ঞাসা করেন, মানুষ কিন্তু এতদিন বলে নাই যেই মাত্র আপনি বিদ্যুৎ দিতে পারছেন না, যেই মাত্র লোডশেডিং বাড়ছে, সেই মাত্র মানুষ প্রশ্নগুলি করছে লোডশেডিং কি হচ্ছে। দেখুন, আমি একটা লোডশেডিং হিসাব দিই। আজকে বুধবার, এই বুধবার সকাল 8টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল 15,249 মেগাওয়াট, আর এর বিপরীতে সরবরাহ ছিল 12,935 মেগাওয়াট। তাহলে ঘাটতি কত ছিল? 2,314 মেগাওয়াট। মানে 2,314 মেগাওয়াটের ঘাটতি। তো এই যদি ঘাটতি হয় আপনার, তাহলে আবার ধরেন না, গত রাতে মানে মঙ্গলবার দিবাগত রাতে 1টার সময় দেখা গেছে যে লোডশেডিং ছিল 3,194 মেগাওয়াট। মানে বিশাল ঘাটতি। এবং এই ঘাটতি শহরাঞ্চলে ছিল কম। মানে বিদ্যুৎ যখন নাকি ঘাটতি হয়ে যায়, তখন সরকার কি করে, শহরের মানুষকে ঠান্ডা রাখতে চায়, শহরের মানুষকে বিদ্যুৎ কিছু দেয়, কিন্তু গ্রামাঞ্চলে কমাই দেয়। যখন গ্রামাঞ্চলে কম দেয়, তখন গ্রামাঞ্চলে কিন্তু বিদ্যুতের লাগে বেশি। 80% বিদ্যুৎ গ্রামেই লাগে, কারণ গ্রামে এই যে আপনার পাম্প চলে, মিল চলে, এগুলি চলে, ওখানে লাগে। তো যখন গ্রামাঞ্চলে বিদ্যুৎটা কমে যায়, তখন লোডশেডিং বেশি হয়। এমনও গ্রাম দেখা গেছে বিভিন্ন জায়গায় যে 12 ঘন্টা 13 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ নাই। তো দিনের মধ্যে যদি অর্ধেক দিনই বিদ্যুৎ না থাকে, তো সেখানকে মানুষ কি আপনাদেরকে প্রশংসা করবে? আমি কিন্তু খুবই আতঙ্কের মধ্যে আছি আমি এই সরকারকে নিয়ে, যে সরকার এটাকে কীভাবে হ্যান্ডেল করবে। এবং আমার ধারণা যে ভদ্রলোককে দায়িত্ব দেওয়া হয়েছে উনি পারবেন না, ওনার কথাবার্তা ঠিক নাই। শুরুতে বললাম না, উনি বলছেন যে গ্রামে বিদ্যুৎ, গ্রামে কোনো লোডশেডিং নাই। এই ডাহা মিশা কথা কইয়া সে কাকে মানে সন্তুষ্ট করতেছে, কাকে বোঝাচ্ছেন যে গ্রামে লোডশেডিং নাই? গ্রামে লোক যাই কথা বলতে পারবেন? এই ভদ্রলোককে আমি চ্যালেঞ্জ দিলাম, যে কোনো একটা গ্রামে যে লোকজনকে ডেকে খালি এই কথাটা বলবেন যে গ্রামে কোনো লোডশেডিং নাই, তারপরে ওখান থেকে বেরিয়ে আসবেন। পারবেন? পারবেন না। এটাই হলো রিয়েলিটি। প্রথমত আপনাকে বাস্তবতাকে স্বীকার করতে হবে। দ্বিতীয়ত
পাবলিকের কাছে ক্ষমা চাইতে হবে যে আমি পারতেছি না। তৃতীয়ত, যদি আপনার কাছে কোনো প্ল্যান থাকে সেই প্ল্যানটা পাবলিককে ইনফর্ম করতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। আর যদি প্ল্যান না থাকে মাপ চেয়ে চলে যেতে হবে, আর না হলে পাবলিক আপনাকে চলে যেতে বাধ্য করবে। কথাগুলি মনে রাখবেন। আমি হয়তো কথাগুলি বেশি কড়া ভাষায় বললাম, কিন্তু যখন নাকি বিদ্যুৎ না থাকে, মানুষ তো বিদ্যুৎ ব্যবহার করে অভ্যস্ত হয়ে গেছে ভাই, এই জিনিসটা কেন বুঝেন না? একসময় দেশে গ্রাম্য এলাকায় ফ্যান চলতো না, মানুষ হাত পাখা দিয়ে, তালের পাখা দিয়ে বাতাস করতো, মানুষের জীবনযাপন অভ্যস্ত হয়ে গেছে। তারপরে এখন ফ্যান চালাই অভ্যাস করছে। এখন তো আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন না। সে কিছুদিন আগেও ফ্যান চালাইতে পারতো, এখন পারতেছে না। এখান থেকে আপনাদেরকে ব্যাক করাতে গেলে কিন্তু সে রিভোল্ট করবে। এটাই দুনিয়ার নিয়ম। আপনার আগে যারা ছিল তারা যেভাবে চালিয়েছে, আপনাকে তার চেয়ে বেটার চালাতে হবে।